অ্যাক্সিডেন্টটা হলো তো আমি তো গাল্পিক মানুষ, গল্পই করি। আমরা যখন এখান থেকে রওনা করলাম, আমার সেদিন প্রোগ্রাম ছিল পোষায় প্রোগ্রাম ছিল, পরের দিন ছিল চাঁপাইনবাবগঞ্জ। যেহেতু কাছাকাছি প্রোগ্রাম, তো বেগম সাহেবকে বললাম যে চলো একটু বেড়ানো হয়ে যাবে, তোমার প্রতিনিধিতে বেড়াতে চাইতে পারি না, চলো যাই আমরা। আর ওখানে গিয়ে পোষায় রাতে প্রোগ্রাম শেষ করে এসে রাজশাহীতে খালাতো বোনের বাসায় থেকে যাব। দিনের বেলা রাজশাহীর কোনো দর্শনীয় স্থান থাকলে সেগুলো দেখে টেখে আমি আবার রাতের মাহফিলে চলে যাবো চাপাই থেকে ফেরার পথে আবার আম্মু আসেন, চাপাই থেকে ফেরার পথে আবার কি করবো, চাপাই থেকে ফেরার পথে তখন আবার তোমাকে নিয়ে চলে আসবো। এমনি তো ঘোরার মৌকা হয় না মাহফিলের ইয়েতে। সেই ইয়েতে এ সহকারে আর এর বড় বোন আর তার মা আর একজন রাহবার হিসেবে মুফতি সাইফুল ইসলাম সাহেব ছিলেন সাথে। আমরা রওনা হলাম। তো আমার খুব ঘনিষ্ঠ মহব্বতের মানুষ, ভক্ত, ওনার একটা সুন্দর গাড়ি আছে। এখন যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে যাব, একটু বড় গাড়িও দরকার। তো ওই ভাই প্রায় আমাকে বলেন যে হুজুর আমার গাড়িটা বাড়িতেই পড়ে থাকে, আপনি কোনো সময় কোথাও গেলে আমারটা যদি নিয়ে যান আমি খুশি হব। তো সোহেল ভাইকে বললাম যে ভাই যাবো একটু, তো উনি সাথে সাথে একদম গাড়ি পাঠাই দিলেন। আমরা রওনা হয়ে গেলাম আল্লাহ নামে। তো ফুড ভিলেজ আছে একটা এরিয়া, আপনারা তো জানেনই, যেখানে সব বাসগুলা থামে বগুড়ার আগে। হ্যাঁ, তো আমাদের ইচ্ছা ছিল আমরা বগুড়া শহরে নেমে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করি। তো ফুড ভিলেজটা আমরা পার করে চলে গেছি। রাস্তাটা তো একেবারে পদ্মা হাইওয়ের মতো করা, মাঝখানে ডিভাইডার, ওই পাশের গাড়ি এ পাশে আসার কোনো সুযোগই নেই। আবার সাইডে ওয়াল দেওয়া আছে যেন বাহির থেকে কোনো গাড়ি ভিতরে ঢুকতে না পারে, এমন ভাবে সুন্দর রাস্তা। হঠাৎ আমরা একটা গাড়ি এই ফুড ভিলেজ পার হওয়ার মনে করেন 1-1.5 মিনিট পরে একটা বাস দেখলাম উল্টো দিক থেকে আসছে। কিন্তু যেহেতু এটা সমতল ভূমি, দূর থেকে দেখা গেছে, তো গাড়ির ড্রাইভার সাহেব সুন্দরভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এরপরে আমরা আরেকটা জায়গার সামনে আসলো, এটা কি যেন নাম, এটা যাই হোক ওইটা মানে ফুড ভিলেজ থেকে ধরেন 3-4 মিনিটের দূরত্বে এরকম। ওখান থেকে আমরা ওই ওভারপাসে উঠবো, নিচ দিয়ে আন্ডারপাস, লোকাল আন্ডারপাস, ওভারপাসে উঠবো আমরা। এই উঠার একটু আগ দিয়ে এই উঠবো, ঠিক ওই সময় ওই পাশ থেকে একটা বাস মানে একদম জমদূতের মতো আমাদের গাড়ির উপরে এসে সর। আচ্ছা, আমাদের ডান দিকেও গাড়ি, আমরা বাম দিকে আছি, বাম দিকের লেনে আছি আমরা, ডান দিকে গাড়ি চলতেছে। তো স্বাভাবিক স্পিডে যেহেতু যাচ্ছে, তো যেগুলো বেশি দ্রুত যায় সেগুলো ডান দিক দিয়ে পার হচ্ছে, আমরা বাম দিকের ইয়েতে আছি, বাম লেনে। হঠাৎ করে এই বাস একেবারে আমাদের মুখোমুখি। এখন না আমরা ডানে যেতে পারছি, না বামে যাওয়ার ইয়ে আছে, একেবারে তার তলায় ঢোকার মতো অবস্থা। আমরা মোটামুটি কালেমা পড়ে ফেলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমাদের আমরা সব পিছে যাব আজকে। ফরচুনেটলি একটা রাস্তা আল্লাহ বের করে দিলেন, সেটা হলো ওই ওভারপাসে কেউ বাহির থেকে উঠতে হলে বা আন্ডারপাসে যেতে হলে সাইডের দেয়ালটা একটু কাটা ছিল ওই জায়গাতে, রোডস অ্যান্ড হাইওয়েজ এর তরফ থেকে ওই ফাঁকটা পাওয়া গেল, যে ওইটা দিয়ে কমপক্ষে সরাসরি মুখোমুখি সংঘর্ষটা থেকে বাঁচার জন্য ওইটাতে বেরিয়ে যাবে। কিন্তু ওখানে যে বেরোবে, ওখানে 30-40 জন লোক গাড়ি টাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এখন একটা গাড়ি 90-100 কিলোমিটার স্পিডের একটা গাড়ি 1 সেকেন্ডের ভিতরে তো আর ওইখানে ওই ব্রেকটা করতে পারবে না, এটা তো ছেড়ে যাবে। একটাই রাস্তা বাকি ছিল, যে ওই যে সাইড ইয়ের সাথে যে ডিভাইডারের যে ইয়েটা রাখা আছে, মানে সাইডের ওয়ালটা, ওটার যে ফাঁকটা,
ড্রাইভার সাহেব ওটাতে মেরে কোনো মকরে গাড়ির উপর দিয়ে যা যাওয়ার গেছে আমাদের উপর দিয়ে গেছে, কিন্তু কোনো মানুষ কোথায় নেই, অন্য কোনো মানুষ মারা যায়নি। মানে এটা ছাড়া আর কোনো বিকল্প আমাদের নজরে ছিলই না। হয় আমরা সবাই মারা যেতাম, নতুবা ইনোসেন্ট কিছু মানুষ মারা যেত। আমি ড্রাইভার সাহেবকে ধন্যবাদ দিই, তার এক্সপিরিয়েন্স অনেক, তো 20-25 বছরের এক্সপিরিয়েন্স এবং ভালো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আমার পাঁজরের 3টে হাড় ভেঙেছে, ঘাড়ের এখানে এই যে শোল্ডারের এই বাটিটা ভেঙে গেছে, তারপরে পিঠে চিকন যে হাড় যেটা থাকে 3 কোনা ওখানে ভেঙেছে, আর পায়ে এই জায়গাতে গোস্ত একেবারে উঠে গেছে, এই জায়গাতে শুধু হাড় বেরিয়েছিল, আর চোখে এখানে 6টা সেলাই লেগেছে চোখে। এই বাচ্চাটার মাথার এই জায়গাটা ডেবে গেছে, এখন এই জায়গাটা নরম, এটা আস্তে আস্তে শক্ত হবে। ডাক্তার সাহেবরা ওটা ইয়ে করার পরে সিটি স্ক্যান করার পরে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, ডাক্তার সাহেব বললেন যে খুবই সৌভাগ্যের একটা বিষয়, এত বড় আঘাত পাওয়ার পরেও তার ইন্টারনাল হেমোরেজ হয়নি ভেতরে। তাইলে হইতো না। বেগম সাহেবের তো ডান দিকটা একেবারে থেতলে গেছে, কিমার মতো হয়ে গেছে একদম ভিতরে এই জায়গাটা, এইভাবে চেহারা মুখ তারপরে শরীর ফুলে ভয়ঙ্কর অবস্থা। তার একটা রিড ভাঙছে, বুকের হাড়। আর সামনে যে ভদ্রলোক ছিলেন ওনার পায়ের হাড় ভেঙে গেছে, অপারেশন হয়েছে, আল্লাহ রহমতে আল্লাহ কামিয়াব করেন। ড্রাইভার সাহেব আল্লাহ পাক তাকে বাঁচিয়েছেন, তার যেহেতু সিট বেল্ট বাঁধাই ছিল সামনের যারা ছিল এদের, যার কারণে ছিটকে ওরা বাইরে চলে যায় নাই, এই একটা ভালো জিনিস হয়েছে। আর ওই বেলুন বেরিয়ে এসছে একটা, বুকে প্রচন্ড এয়ার ব্যাগ, বুকে প্রচন্ড চাপ খেয়েছে, জি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের কিছু হওয়া থেকে আমাদের ড্রাইভার যিনি ছিলেন তার ভেঙে। হ্যাঁ, এই হলো ওই সময়কার অবস্থা। পরে জানতে পারলাম, মজার ব্যাপার শুনে পরে জানতে পারলাম, আমাদেরকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। ওই এলাকার লোকজন বলা বলি করছে যে এই কালকেও 5 জন মরল, আজও দেখো গেল। তো ওখান দিয়ে এইভাবে গাড়ি উল্টা আসে। উল্টাটা কেন আসে? ওই আগে তো এটা এক্সপ্রেসওয়ে ছিল না, মাঝখানে ডিভাইডার ছিল না। রংপুর বগুড়া থেকে ঢাকাগামী গাড়িগুলো আসার সময় ফুড ভিলেজটা তাদের ডান দিকে পড়তো, তো রং সাইড দিয়ে তারা পার হয়ে চলে আসতো ইশারা দিয়ে। এখন ডিভাইডার হওয়ার কারণে তাদেরকে কয়েক মাইল দূর দিয়ে আন্ডারপাস দিয়ে ঘুরে আসতে হয়। এখন কিছু গাড়ি অসৎ, এরা এই কষ্ট করে ঘুরে আসবে না, এখান দিয়ে রং সাইড দিয়ে এখান দিয়ে যায়, আর এটাও প্রায় 4-5 কিলোমিটার রং সাইড দিয়ে মারে। অদ্ভুত ব্যাপার, মানে এই রিজনে ওখানে প্রায় কি হচ্ছে কিন্তু খবর নাই। এখন আমাদেরটা ইয়ে হওয়ার কারণে সাথে সাথে মানুষ জানাজানি হয়েছে, যার কারণে এটা এখন কি হচ্ছে আলোচনায় এসছে, নাহলে মানুষ মারা যাচ্ছে। আর পুলিশও কারণটা বের করতে পারছে না যে অ্যাক্সিডেন্ট গুলা কেন হচ্ছে। যখন কেউ জানে যে সামনে থেকে কোনো গাড়ি আসার কোনো সিস্টেমই নাই, তো সে স্বাভাবিক গতিতে সে একটা রিল্যাক্সলি গাড়ি চালাবে। ফট করে সামনে জমদূত আসলে সে কি করবে? মানে ওই সময়টায় আমাদের ড্রাইভার হয় ওই গাড়ির তলায় যেতে হবে, নয় পাশের যে বাস আছে তার সাথে, যেটা সহি ট্র্যাকে যাচ্ছে, তার সাথে বাড়ি দিলেও তো বাঁচার কোনো উপায় নেই। একটাই মাত্র রাস্তা ছিল, সাইড ওয়াল যেটা ছিল, সেই ওয়ালের ওই জায়গাতে মেরে কোনো মতে আমাদের গাড়িটা থেমেছে শুধু। তবে ওই অ্যাক্সিডেন্টে আমরা বাঁচার কথা না, এটা আল্লাহ পাকের খাস কুদরত দিয়ে আপনাদের দোয়া বাঁচিয়ে দিয়েছে। দেখতে গিয়েছিল গাড়ি যারা, তারা ছবি তুলে এনেছে। আমার এই কাঁধের বাড়িতে আমি যে ছিটকে গিয়ে বাড়ি খেয়েছি, ওখানে ড্রাইভারের সিটটা পিছন থেকে বেঁকে ভিতরে ঢুকে গেছে, ভেঙে গেছে আমার এটার আঘাতে। আঘাতটা কি পরিমাণ ছিল!
কঠিন। মানে বেঁচে ফিরাইতে মুশকিল ছিল। আল্লাহ আপনার নতুন জীবন। এখন তো আবার একটা ইয়ে আছে, পরে আমি খোঁজ খবর নিলাম আমার ওই বন্ধুর কাছে যে ভাই গাড়ির ক্ষতিপূরণ টতিপূরণ তখন তো বললো যে ভাইজান আপনি এটা কি বলেন, আপনার কাছ থেকে আমি এটা নিয়ে নিবো, আমি তো এটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমার করা আছে, অ্যাক্সিডেন্ট হলে তো সেটা তো পুরো দিবেই। কিন্তু আপনি তো জানেন আমাদের বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করানোর সময় তো 2 মিনিটের সিগনেচার নেয়, দেওয়ার টাইমে সব মানে ধানাই বানাই আর ফায়দামি। হ্যাঁ, টাকাও নেয়, টাকাও তো নেয়, টাকাও নেয়, প্রচুর টাকা নেয়। আচ্ছা, যেহেতু গাড়িটা উনি লোন করে কিনছে এই জন্য একদম পূর্ণাঙ্গ ইন্স্যুরেন্স এটা। ব্যাংক তো ফুল ইন্স্যুরেন্স ছাড়া কি করে না, নোয়া গাড়ি লোন চলে দেয় না, মানে দিবেই। নাম কাবাস্তে ইন্স্যুরেন্স না, ফুল ইন্স্যুরেন্স করা আছে। আল্লাহ মাফ করুক, দেখা যাক এখন ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদের গুডউইল রাখে নাকি 2 নম্বরই করে, দেখা যাক, আল্লাহ ভালো জানে। 2 নম্বরই করলে টেম্পোরারি করবে, কিন্তু ওর অস্তিত্ব থাকবে না ওই ইন্স্যুরেন্স কোম্পানি মালিক। আল্লাহ হেদায়েত আশা করি ইনশাল্লাহ পজিটিভলি তারা আপনাদের সাথে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আপনার সাথে এটা আসলে তো আপনার সাথে শুধু করে গাড়ি না, বাংলাদেশে নিয়ম অনুযায়ী যদি আমাদের বলি, থাকতে শুধু পারবে। আমি তো জানি যে যারা আরোহী সহ কি হয়, হ্যাঁ আরোহীর জানমালের ক্ষতিপূরণ সবকিছু সহ এটা কি করতে হয়, ড্যামেজ দিতে হয়। যাই হোক, আল্লাহ খায়ের করেন, আল্লাহ কল্যাণ করেন, আমরা বেঁচে এসেছি, এটাই হলো সবচেয়ে সুখবর। আলহামদুলিল্লাহ। আপনাদের মতো বড়রা আসছেন। আমরা আসরের নামাজ পড়তে গিয়ে মাগরিবের নামাজে এসিটা একটু বাড়ানো রে বাবা, না না ইমাম সাহেব আপনি